নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘটিতে দুপুর 12টা, মানে আপনারা জানেন সময় এখন প্রেস কর্নারে, যেখানে টিভি9 বাংলার রিপোর্টাররা সব বড় খবরের লাইভ আপডেট দেবেন সরাসরি। আজ প্রেস কর্নারে লিমা রয়েছে। আর আজ প্রেস কর্নারে একদম এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার দিয়ে শুরু করবো। আজ প্রেস কর্নারে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর আজকে প্রেস কর্নারের শুরুতে এই মুহূর্তে বড় খবর, জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুকে ন্যায় বিচার দিতে নয়া কৌশল সাজাচ্ছেন তার আইনজীবী। ব্যারাকপুরে এসে তারই ইঙ্গিত রবীন্দ্র ঘোষের। এই মুহূর্তে সরাসরি টিভি9 বাংলায় লাইভ রয়েছেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। রবীন্দ্রবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। আমরা আমাদের দর্শকদেরকে জানালাম এই নয়া কৌশল কথা, যে কৌশল আপনি সাজাচ্ছেন, যদি শুরুতেই সেই বিষয়টা নিয়ে বলেন। এখন আপনার নিজের পরবর্তী কি পরিকল্পনা রয়েছে? আসলে আমি এসেছিলাম ঢাকা থেকে কলকাতা আমার চিকিৎসার জন্য। আমি হয়তো 7 দিন বা 8 দিন এখানে থাকবো। আমার চিকিৎসার ডাক্তাররা বলেছে আমার আগে যে অপারেশন ছিল এইমস হসপিটালে, সেটা দেখার জন্য আমি আবার এসেছি। আমার এসেই আপনাদের এই চ্যানেলের সঙ্গে আমার সাক্ষাৎকার হচ্ছে। আমি আসলে সাক্ষাৎকার দিতে এখানে আসিনি। আমি হয়তো আপনারা আমাকে পেয়েছেন বলে সাক্ষাৎকারটা হয়েছে। আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি প্র্যাকটিস করি। আমি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর একজন আইনজীবী। আমি আইনজীবী হিসাবে আজকে প্রায় 38 বছর পর্যন্ত আইন পেশায় আসি। আমি ঢাকা প্র্যাকটিস করি। চট্টগ্রামে গিয়েছিলাম চিন্ময় প্রভুর মামলাটা করতে, কারণ কোনো আইনজীবী সেখানে দাঁড়াতে পারছে না। তাদের বিরুদ্ধে কতগুলো মামলা দেওয়া হয়েছে, যে মামলায় কোনো বেল হয় না। সব মামলা, কিছু কিছু মামলা হয় যেগুলো মার্ডার মামলা। যেমন একটা আইনজীবী মারা গেছে, কিভাবে মারা গেছে সেটা বিশেষ করে পুলিশ দেখছেন। কিন্তু আমরা যতটুকু জানি এই মার্ডারটা কিভাবে হয়েছে সেটা অনেক এভিডেন্স আমাদের কাছে আছে। এই মার্ডারটা কে করেছে সেটাও কিন্তু ভিডিওতে দেখা গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মামলাটা নিয়ে 71 জন লয়ারের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসনের লোক। কিন্তু তাদের বিরুদ্ধে মামলাটা হলো কেন? যারা চিন্ময় প্রভুর জন্য লড়াই করে আইনজীবী, তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে বিরত রাখা। উদ্দেশ্যটা হলো যাতে এই ভিকটিম চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যাতে বিচারটা না পায়। এখন আমরা দেশ স্বাধীন করেছিলাম 31 সালে মুক্তিযুদ্ধে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু আমরা বিচার না পাওয়ার জন্য তো দেশ স্বাধীন করি নাই। আমরা সবাই মিলে, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল, আমরা ফাইট করেছি। আমরা এই ফাইট করতে যেয়ে যদি অন্যায়ের আমরা বিচার না পাই, বিচার করতে না পারি, তাহলে দেশ স্বাধীন করে আমার কি লাভ হলো? ওই দিন যে ঘটনাটা বিজয় দিবসের কথা বললেন, আজকের এই বিজয় দিবসে আমরা ঢাকা এবং কলকাতার ফোর্ট উইলিয়ামের ছবি একই সঙ্গে দেখাচ্ছি। সেক্ষেত্রে মনে পড়ে গেল যে মোহাম্মদ ইউনুসের আজকে বিজয় দিবসের উপলক্ষে যে ভাষণ, যেখানে তার গোটা বক্তৃতা জুড়ে কোথাও এই বিজয় দিবসের যে বিশেষত্ব, আজকের দিনটা কতটা আলাদা বাংলাদেশের মানুষের কাছে এবং অবশ্যই আমাদের কাছে, সকলে আমরা জানি ইতিহাসের খাতায় লেখা রয়েছে আজও যে এই ঠিক দিনটাতে কি হয়েছিল। কোথাও গিয়ে কি আজকের যে দিনের যে আলাদা মাহাত্ম্য, সেটা মোহাম্মদ ইউনুস ভুলে গেলেন? আসলে তো আজকে আমি মুক্তিযুদ্ধ, যেহেতু আমি মুক্তিযুদ্ধ করেছি, আজকে বিজয় দিবস তো আমার তো ঢাকা থাকার কথা। আমি তো ঢাকায় থাকার কথা। আমার সুপ্রিম কোর্ট থেকে আমরা গাড়িতে করে আপনারা যেখানে বিজয় স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধে আমরা প্রণাম করতেই বা ওখানে আমরা যাই। কিন্তু এইবার আমাদেরকে সাহস জোগালো না কেন সেখানে যাওয়ার জন্য? কারণ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা নিগৃহীত হচ্ছি বারবার। যেখানে কোর্ট এখানে মারামারি হয়,
কোর্টে বিচার চাইতে গেলে ভয় প্রদর্শন করে, সেখানে আমরা কি করে বিচার চাইবো এবং কি করে আমরা স্মৃতিসৌধে যাব? আমাদের এটাই তো একমাত্র কথা ছিল। 16ই ডিসেম্বর মানে কি? 16ই ডিসেম্বর হলো বিজয়, আমাদের বিজয় হয়েছিল। 71 সালে মুক্তিযুদ্ধ করেছি, আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের স্মৃতিসৌধে যেতে পারলাম না, দুঃখের বিষয়। এটা আমার কাছে অত্যন্ত রবীন্দ্রবাবু, বেদনাদায়ক। আরেকটা জিনিস আপনার থেকে আমি জানতে মনে চাইবো। করি আচ্ছা প্লিজ কন্টিনিউ। রবীন্দ্রবাবু, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা ছিল যে আপনি তো চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখা করেছেন, তাকে সামনে থেকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। তো আপনি যে মুহূর্তে ঢাকা ছেড়ে শহরের দিকে এলেন, আমাদের শহরের দিকে, কলকাতার দিকে এলেন, আপনি কিভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেখে এলেন? তার শারীরিক অবস্থা কেমন? কারণ আমরা অনেক খবর পাচ্ছিলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভু উনি ভালো নেই, আপনি তো ওনাকে দেখে এসেছেন, ঠিক কেমন দেখলেন সর্বশেষ পরিস্থিতি? আমি চিন্ময় প্রভুকে দেখার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস বাংলাদেশ, ওনার কাছ থেকে পারমিশন নিতে হলো। উনি আবার পারমিশন দিচ্ছিল না। তারপর আবার মিনিস্ট্রি অফ হোম, উনি পারমিশন দেওয়ার পরে আমি ওখানে ঢুকার একটা পারমিশন পেলাম, আমি লয়ার হিসাবে। সেখানে উনি আসলেন কান্না বিজড়িত কণ্ঠে, বিশেষ করে ওনার চোখে জল এসে গেছে। উনি বলছিলেন, বাবা আপনি কেমন আছেন? আমি বলছিলাম আমি ভালো আছি, আপনি কেমন আছেন? উনি বললেন, উনি দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমি শুধু নয়, এখানে আরও 2টা সাধু একই ধারায় অ্যারেস্ট করা হয়েছে। তো 2টা সাধু, এখন যতগুলো সাধু আসবে ততগুলোকে অ্যারেস্ট করে রাখবে, এটা কেমন ধরনের আইন? এটা তো একটা ডিসক্রিমিনেশন। এটা আমি দেখে আসলাম। চিন্ময় প্রভু বললেন, আমার জন্য শুধু করবেন না, এখানে আরও 2জন সাধু আমার সঙ্গে আছে, তাদের জন্য আপনি বেইলের ব্যবস্থা করবেন। আমরা নিশ্চয়ই বেইলের ব্যবস্থা করব, কারণ আমরা দেশ স্বাধীন করেছিলাম, আমরা শুধু একজনের জন্য নয়, আমরা হিন্দু মুসলমান সবাই জন্য করেছিলাম। আমার কাছে হিন্দুও আসে, মুসলমানরাও আসে, আমরা করি, কাজগুলো করি। সেখানে পুলিশ আমাদেরকে সহযোগিতা করে। এখন আমি মনে করি চিন্ময় প্রভুকে যদি এইভাবে মানে একটা জেলের প্রকোষ্ঠে এইভাবে রাখা হয় দিনের পর দিন, উনি দুর্বল হয়ে যাচ্ছেন। আর উনি আমার সঙ্গে একটা ফটো তুলেছেন, ওইটা আবার আমাকে দেননি, সেটা আবার ডেপুটি জেইলার যিনি আসেন উনি নিয়ে গেছেন। তার মানে ওনার সঙ্গে যে দেখা করেছে, একটা ফটো আমি করেছিলাম, ফটো নিয়েছিলাম, সেটা উনি দেখাতে দেবে না। আজ পর্যন্ত আমাকে বলেছে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, উনি কিন্তু পাঠাননি। আপনার কি মনে হয় চিন্ময় কৃষ্ণ প্রভুর নিরাপত্তা নিয়ে আপনার কি চিন্তা রয়েছে কোথাও? আমি একটু শঙ্কিত আছি এই কারণে, উনি নিজের কথা, চিন্ময় প্রভু নিজের কথা বলেননি, কিন্তু উনি ওনার 2জন যে সন্ন্যাসী এখনো জেল প্রকোষ্ঠে আছে তাদের কথা বলেছেন। ওনারা বারবার জেল সুপার, জেলের অন্যান্য কর্মকর্তা আমরা কি বলছি সেগুলো আবার রেকর্ড করে, আমরা কি আলোচনা করছি রেকর্ড করে। উনি এক শব্দ ব্যবহার করে নাই উনি নিজের জন্য। উনি বলেছে আমার 2জন সন্ন্যাসী আছে, ওনার জন্য আপনি চেষ্টা করুন। কিন্তু ওনারা আমাকে 4 ঘন্টা বাইরে রেখে জেল কর্তৃপক্ষ আমাকে ওখানে দেখা করতে গেছে, আমার লোক গেছে আমার সঙ্গে, তাদেরকেও উনি অ্যালাউ করলেন না। কিন্তু জেল কোর্টে তো নিয়ম আছে, তাকে আমি দেখতে যেতে, আই এম এ লয়ার, আমার দেখতে যেতে হবে, তার শরীর কেমন আছে সেটা আমাকে দেখতে হবে। কিন্তু ওনারা ভায়োলেট করছে বারবার। আমারও একটা সন্দেহ হয়েছে, ওনারা বারবার এভাবে ভায়োলেট করছে কেন? অথচ ওনারা বাইরে থেকে যতগুলা অন্যান্য কয়েদিরা আসে তাদের কাছ থেকে টাকা নিয়ে ঢুকাচ্ছে। এরকম আমার এভিডেন্সগুলো মনে হচ্ছে যে ওনার ব্যাপারে শুধু এরকম আচরণ কেন? উনি কেন ডিসক্রিমিনেট হবে? না, আইন কি বলে রবীন্দ্রবাবু, এইভাবে কি কথা রেকর্ড করা যায়? আসলে যায় না। ওনারা আমার সামনে এসে রেকর্ড করছে উনি কি বলছে, এটা কেমন ধরনের কথা? এরকম তো কোনো দেশে নাই, কোনো দেশে দেখি না। আমি তো বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, ইউরোপ, আমেরিকা,
কানাডা সব জায়গায় ভ্রমণ করেছে, আমি এরকম দেখিনি আমার জীবনে। উনার বেলায় কেন ডিসক্রিমিনেশন হচ্ছে, এটাই আমার কথা। একদম। রবীন্দ্রবাবু, আপনি তো ঢাকা থেকে আমাদের কলকাতা শহরে এসেছেন, এটা কি টের পাচ্ছেন যে চিন্ময় প্রভু যেভাবে অন্যায়ভাবে অন্যায্যভাবে জেলবন্দি হয়ে রয়েছেন, তার প্রতিবাদে গোটা বাংলা গোটা বঙ্গদেশ একেবারে গর্জে উঠেছে? আপনি তো জানুয়ারি মাসে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের জন্য আবার ঝাঁপাতে চলেছেন সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে। আপনার স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে? আপনি কি আশাবাদী যে জানুয়ারি মাসে অন্তত এই গোটা বঙ্গদেশ এবং নিশ্চয়ই ঢাকারও যারা এখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন এক্সপেক্ট করতে পারেন? আমি আসলে ঢাকা থেকে এসেছি আমার চিকিৎসার জন্য। আমি অ্যাক্সিডেন্টের রুগী, আমার এই কারণে আমার ওয়াইফ উনি একজন রুগী, দুইজনেই আমরা এসেছি। কিন্তু আমার ইচ্ছা হলো আমার শরীরটা চেক করে আমি চলে যাব আবার ঢাকায়। আমি নিশ্চয়ই ওই 2 তারিখে আবার হাজির হব এবং ওনার জন্য আমরা ফাইট করব, এটা আমি বিশ্বাসী। নিশ্চয়ই আমাকে ফাইট করতে হবে। আমরা কিন্তু পালিয়ে আসার জন্য ভারতবর্ষে বা অন্য কোনো দেশে আমরা কিন্তু এখানে আসি নাই, আমরা ফাইট করবই till our death। রবীন্দ্রবাবু, আপনি বাংলাদেশের পরিস্থিতির কথা আমাদেরকে বলছিলেন, সেখানে কি চলছে। মানবাধিকার সংস্থার রিপোর্ট আমরা দেখেছি, যেখানে 2 মাসের রিপোর্টে দেখা যাচ্ছে 19 জনের মৃত্যু হয়েছে। এখানে একটার পর একটা ঘটনা সামনে আসছে, আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। কোথাও গিয়ে যেখানে মোহাম্মদ ইউনুস বলছেন 2025-এর শেষের দিকে ভোট হওয়ার একটা সম্ভাবনার কথা বলছে, এবং 2025 শেষ মানে আরো একটা বছরের অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। এখন সেটা বলা তো খুবই কঠিন, কারণ কখন অপেক্ষা করতে হবে কি হবে। তবে আমরা গভর্নমেন্টে, যেহেতু আমরা মানবাধিকার কর্মী, গভর্নমেন্টকে আমরা প্রেসার দিচ্ছি যাতে করে আইন মানা হয়। আইন তো মানা হচ্ছে না, সমস্যা তো এটা। উনাকে কোন মর্যাদায় রেখেছে, উনার শরীর ভালো আছে কিনা সেটাকে আমরা বলতে পারি না। এখন আমাকে কেন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের কাছে যেতে হবে? এটা তো ডেপুটি জেলারই জানাব, এখন সেখানে জেল সুপারিনটেন্ডেন্ট জানাব, কিন্তু ওনাকে বন্ধ করে রেখে মানে আমাদেরকে ঢুকতে দেবে না, ওনার কি করে, এটা তো আমাদের সন্দেহ হচ্ছে। কারণ ওনার মৃত্যু ভয় আছে বলে আমরা মনে করছি, এই কারণে কেন আমাদেরকে ঢুকতে দেবে না, কেন দেখা করতে দেবে? দেয়ার ইজ এ ল। কিন্তু রবীন্দ্রবাবু, বারবার তো বাংলাদেশ সরকারের সঙ্গে, যতবারই আমাদের চ্যানেলে বাংলাদেশ সরকারের প্রেস কাউন্সিলের সদস্য বসেছিলেন, তিনি তো বারবার দাবি করছেন যে সেখানে যে সমস্ত অত্যাচার হচ্ছে সেগুলো সামান্য ঘটনা, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। আপনি তো একদম সরেজমিনে ঢাকা শহরের পরিস্থিতি, গোটা বাংলাদেশের পরিস্থিতি একদম হাতের তালুর মতন দেখে এসেছেন। সত্যি সত্যি সেখানকার পরিস্থিতিটা কেমন একবার বলুন তো। আমরা দেখেন, আমরা গিয়ে বারবার কি ওখানে অপমানিত হব লয়ার হিসাবে? আমাদের তো একটা ফান্ডামেন্টাল রাইট বলে একটা কথা আছে, একটা ইন্টারন্যাশনাল লতে সেটা লেখা আছে পরিষ্কার। তারা জাতিসংঘের যে প্রটোকলগুলো, কার কি ক্ষমতা আছে সেটাগুলো এক্সাক্ট করতে পারছি না। হ্যাঁ, এটা তো একটা সাংঘাতিক ধরনের একটা বেআইনি কাজ। তো এই কাজগুলো বারবার করবে আর বারবার আমরা মানে নির্যাতিত হবে, নিপীড়িত হবে, সেটা তো করতে দেব না। হ্যাঁ, আমরা এটা করতে দিতে চাই না, কারণ আমরা উই আর হিউম্যান বিং। আমরা প্রত্যেকে হয়তো মারা যাব, কিন্তু মানুষের অধিকারের প্রশ্নে আমরা কিন্তু ছাড়ব না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমাদের অধিকার আমরা কিভাবে ফিরে আনতে হয় সেটা আমরা ভালো করেই জানি। বেশ রবীন্দ্রবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, এবং তারই সঙ্গে এটাও আপনাকে জানিয়ে রাখি যে গোটা বঙ্গদেশ এবং অবশ্যই যে সমস্ত মানুষ যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন পাবেন এবং সুবিচার পাবেন এই আশা করছেন, তাদের সকলের তরফ থেকে আপনার জন্য শুভকামনা রইল। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। এক্সক্লুসিভলি আমরা কথা বলছিলাম রবীন্দ্র ঘোষের সঙ্গে, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী। এরকমই আরো বেশ কিছু এক্সক্লুসিভ খবর নিয়ে ফিরছি একটা ব্রেকের পর।